আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত, ইসির অনুরোধে স্থগিত করা হলো উত্তরাঞ্চল সফর। প্রার্থিতা ফিরে পেতে আপিলের নিষ্পত্তি শুরু হবে আজ থেকে। 5 দিনে ইসিতে জমা পড়েছে 645টি আবেদন। নির্বাচন কমিশনে নিবন্ধিত 60টি দলের মধ্যে অংশ নিচ্ছে না 9 দল। সাংগঠনিক দুর্বলতা ও প্রার্থী সংকটে বড় দলের বিকল্প গড়ে উঠছে না, অভিমত বিশ্লেষকদের। ব্যাটারি চালিত রিকশা যেন রাজধানীর গলার কাটা। বুয়েটের উদ্ভাবিত ই রিকশায় পরিত্রাণ দেখছেন অনেকে। যাত্রী নিরাপত্তায় যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অর্থ পাঠানোর নিয়মে বড় পরিবর্তন। নগদ বা চেকে অর্থ পাঠালে গুনতে হবে বাড়তি 1% ট্যাক্স। ডিজিটাল মাধ্যমে মিলবে ছাড়। শহরের ব্যস্ততা ঝেড়ে ফেলতে কক্সবাজার ও রাঙামাটিতে পর্যটকের ভিড়। কেউ সমুদ্রের নীল জলে ভাসিয়ে দিচ্ছেন ক্লান্তি, অনেকে প্রশান্তি খুঁজে নিচ্ছেন পাহাড়ে। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর পদটি শূন্য হয়। বিএনপি মহাসচিব জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যান করা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে মহাসচিব জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেন তার ছেলে ও তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিদেশে থেকেই দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। 17 বছরের বেশি সময় যুক্তরাজ্যে থাকার পর গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। তারেক রহমান দেশে ফেরার 5 দিন পর 30 ডিসেম্বর ইন্তেকাল করেন মা খালেদা জিয়া। তার মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসনের পদটি শূন্য হয়ে পড়ে। দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের শূন্য পদে দায়িত্বপ্রাপ্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব অপেক্ষার অবসান ঘটে শুক্রবার রাতে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তারেক রহমানকে। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। ইসিতে 5 দিন ব্যাপী কার্যক্রম শেষে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে 645। শুক্রবার শেষ দিনে ছিল প্রার্থীদের আপিলের হিড়িক। কুমিল্লা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একাধিক আপিল জমা পড়েছে। এদিন আব্দুল আওয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল হয়েছে। প্রার্থীদের অনেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপত্তি আছে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার বিদ্যমান কয়েকটি বিধান নিয়েও। আজ থেকে শুরু হচ্ছে আপিল নিষ্পত্তি কার্যক্রম। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের নির্বাচন কমিশনে আপিলের শেষ দিনটি ছিল সকাল থেকেই কর্মব্যস্ততায় ভরা। আবেদনকারীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। 10টি অঞ্চলভিত্তিক বুথে প্রার্থিতা ফিরে পেতে আবেদনকারীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। ছোটখাটো ইসলামী দলগুলোর প্রতি আমি দেখলাম যে জেলা রিটার্নিং কর্মকর্তাগুলো যারা আছেন তাদের প্রতি কোনো দৃষ্টি নাই। রিটার্নিং অফিসার থেকে শুরু করে সবাই আমাদের সাথে পক্ষপাতিত্ব করছে। ভুল সংশোধনের সুযোগ থাকায় সন্তুষ্ট অনেকে, তবে অধিকাংশ আবেদনকারী হয়রানির অভিযোগ করেন। ওই বড় লোকদের সুবিধা আর গরিব মানুষের বা সাধারণ লোকের পক্ষে পক্ষপাতিত্ব করা। স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থনের বিধান নিয়েও ক্ষুব্ধ কেউ কেউ। প্রার্থিতা বাতিলে আপিল করেন অনেক আবেদনকারী। হলফনামায় মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন জামাতের প্রার্থী। পাল্টাপাল্টি প্রার্থিতা বাতিলের আপিল করেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সি। বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে দেখা করতে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আজও অনেক প্রার্থী ছিলেন যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তারাও আসেন ইসিতে। সন্ধ্যাতেও আবেদনকারীদের পদচারণায় মুখর নির্বাচন ভবন প্রাঙ্গণ। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের কথা বলা হয়েছে যে 1%-এ তার একটা ভোট মিসিং আছে। এই স্বতন্ত্র প্রার্থীর আরও কিছু ত্রুটি আছে। সে ফ্যাসিস্টের অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার জড়িত আছে, তিনি পদধারী এবং সেটা তিনি গোপন করেছেন হলফনামায়। আমরা কোনো টাকা নিয়ে মাঠে নামি নেই। আমরা এই যে সাধারণভাবে এসেছি, আজকে জমা দিয়ে যাব ইনশাল্লাহ। আমি মনে করি যে আপিলে আমার প্রার্থীটা ফিরে দেওয়া হবে। 723টি মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হলেও 5 দিনে আপিলের সর্বমোট সংখ্যা গিয়ে দাঁড়ায় 640-এর কিছু বেশি। নির্বাচন কমিশনের নিবন্ধিত 60টি দলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না 9টি দল। আবার অংশগ্রহণকারীদের মধ্যে 29টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে 1 থেকে সর্বোচ্চ 20টি আসনে।
আর 100 আসনে প্রার্থী দিতে পেরেছে শুধুমাত্র 5টি দল। যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক 14 দল। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসে, এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন। অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থী সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি করে উঠছে না বলেও মনে করেন তারা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত 3 জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে বিতর্ক। অংশগ্রহণমূলক ছিল না 2014 ও 24 নির্বাচন। এই দুটি ভোটে অংশ নেয়নি বিএনপি, জামায়াত ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো। 18 সালের নির্বাচনে দলগুলো অংশ নিলেও তা অবাধ ও নিরপেক্ষ ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। নির্বাচনে নেই জাসদ ছাড়া 14 দলের শরিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত 60টি দলের মধ্যে ভোটের মাঠে নেই 9টি দল। নতুন পুরনো 23টি দলের প্রার্থী সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। বিএনপি 331টি, জামায়াত ইসলামী 276টি, জাতীয় পার্টি 224টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে প্রার্থী দিয়েছে। 100 আসনের ওপরে প্রার্থী দিতে পেরেছে গণ অধিকার পরিষদ। তবে দলগুলোর এই হিসেব অনেকটাই বদলে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সাথে আসন ভাগাভাগি সমীকরণে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন এসব দলের বেশিরভাগেরই সাংগঠনিক ভিত্তি দুর্বল। মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত থাকলেও নির্বাচনের সময় বেশি তৎপর হয়ে উঠছে। ক্ষমতাসীন দলের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। তারপরে অনেকে নাম ফুটানোর জন্য করে, অনেকে জাস্ট একটা খেলা হিসাবে নেয় এটাকে। বলতে পারেন ঢাকায় এখন কত ধরনের রিক্সা চলে? কোনোটা পায়ে চালিত, তো কোনোটা ব্যাটারিতে। এর কোনোটি পরিচিত টেসলা নামে, আবার কোনোটির নাম অটো বা ইজি বাইক। সাম্প্রতিককালে এসব রিকশার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, যেগুলো নেই কোনো ধরনের নিবন্ধন। নিরাপত্তাহীন এসব রিকশার থেকে মুক্তির উপায় কি? উপায় হিসেবে ই রিকশার উদ্ভাবন করেছেন বুয়েটের শিক্ষকদের একটি দল। রাজধানীর গলার কাঁটায় পরিণত হয়েছে ব্যাটারি চালিত রিকশা। চালক বা বাহন কারোরই কোনো প্রকার লাইসেন্স নেই কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রচলিত রিকশার সাথে যে যেমন খুশি ব্যাটারি যুক্ত করে নানান আকৃতির রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সরকারের সহায়তায় বুয়েটের 6 সদস্যের গবেষক দল একটি নতুন ধারার রিকশার নকশা তৈরি করেছে, যাকে বলা হচ্ছে ই রিকশা। প্রশ্ন এখন, প্রচলিত রিকশার থেকে কতটা নিরাপদ হবে এই ই রিকশা? বুয়েটের দলটির মতে নতুন নকশার এই রিকশা হবে সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ। গবেষক দলের নেতৃত্বদানকারী বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ এহসান জানালেন, নতুন রিকশায় সর্বোচ্চ গতি ওঠানো যাবে ঘন্টায় 30 কিলোমিটার। পায়ে চালিত রিকশা ঢাকায় ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার গতিতে চলতে পারে, তবে তাতে মোটর লাগিয়ে 30 কিলোমিটার গতি ওঠানো হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন নকশায় 3টি চাকায় হাইড্রোলিক ব্রেক ও বিকল্প পার্কিং ব্রেক সংযোজন করার কারণে তা নিরাপদ বলে জানান এই অধ্যাপক। একটা লার্জ সংখ্যক রিকশা হচ্ছে গিয়ে প্যাডেল চালিত রিকশার মধ্যে ব্যাটারি ফিট করা, মোটর ফিট করা। একদম ক্লিয়ারলি আমরা বলতে চাই এটাকে আমরা সেফ ভেহিকেল মনে করি না। সুতরাং এটার কোনো ট্রান্সফরমেশন এই স্পিডে, আমি যদি বলি যে আসলে 30 কিলোমিটার বেগেই চলতে চাই, তাহলে এটা সম্ভব না। আর আমরা ইজি বাইক যেটা ছিল সেটাকেই বরং আমরা মডার্নাইজেশন করেছিলাম, যাতে ওইটা একটু সেফার হয়, আর একটু মোর এফিশিয়েন্ট হতে পারে, ব্রেকিং সিস্টেমটা আরও সেফার এবং এফেক্টিভ হতে পারে, সেগুলো আমরা করেছিলাম।